যেসব প্রার্থী দুর্নীতিপরায়ণ, টেন্ডারবাজ ও মামলাবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তাদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। ইনসাফের জন্য, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য এবার সবাই ভোট দেবে। ভোটারদের কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি। সেই সাথে কেউ কেন্দ্র দখল করতে গেলে তাদেরকে প্রতিহতর পরামর্শ দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বারে বিরাল্লা এলাকায় উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। সকালে দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন হাসনাত আব্দুল্লাহ। ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অভিযোগপত্র নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে কথা বলছেন পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবির প্রধান শফিকুল ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এই মামলা সংক্রান্তে আরো কোনো তথ্য প্রমাণাদি বা কারো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে বিজ্ঞ আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হবে। ধন্যবাদ সবাইকে। আমরা একটু প্রশ্ন নিব, তবে একজন একজন করে প্লিজ, আর প্রাসঙ্গিক প্রশ্ন করবেন এবং টু দ্য পয়েন্ট, আর একজন একটার বেশি প্রশ্ন করবেন না। ধন্যবাদ। আমরা উনি আসামি, উনি হয়তো ওনার ক্লিপটা নিতেই পারে। আমরা সে সমস্ত ভিডিও বার্তা করেছি, মানে পর্যালোচনা করেছি এবং আমরা এগুলো নিয়ে যেটা ফরেন্সিক করানো হতো এটা আমরা করছি, প্রাথমিক কার্যকর করেছি। করে যেটা দেখা যাচ্ছে যে এটা উনি বলতে পারে, উনি আসামি, উনি বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু আমাদের যে তদন্ত তথ্য প্রমাণ যেটা আমরা পেয়েছি এটা আমরা নিশ্চিত হয়ে আমরা এই অভিযোগপত্র দাখিল করি। না, এগুলো এখন ব্যাপার। এটা ধরেন চার্জশিট হয়ে গেছে, এখন উনি অভিযোগ দাখিল করে আদালত তাকে অভিযুক্ত করার পর আপনারা জানেন যে চার্জ গঠন হবে। চার্জ গঠন হওয়ার পর এই প্রক্রিয়া যাওয়ার পর তারপরে আমরা নিশ্চিত হওয়ার পর তারপর হয়তো এই করেসপন্ডেন্সগুলো করবে, এটা রাষ্ট্রীয় অন্য সংস্থা করবে। আবার যদি আমাদেরকে বলে অনুযায়ী তাহলে আমরা ওইটা করতে পারি। না, সে দাবি করতে পারে, সে অনেক কিছু দাবি করতে পারে। আমরা যেটুকু ঘটনা পারিপ্রেক্ষিকতা আপনার জানেন যে টোটাল 17 জনের বিরুদ্ধে আমরা চার্জশিট দিয়েছি। বোধহয় এই 17 জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের তথ্য প্রমাণ এটা তদন্ত করে আমরা যেতে পেরেছি, আমরা সেই অবস্থানে আছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনের মতো চলছে আপিল। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রথম দিন 42টি সহ এ পর্যন্ত আবেদন জমা পড়েছে 87টি। মনোনয়ন বাতিলে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে ক্ষোভ জানান অনেকেই। আয়কর প্রদান, মামলা, দ্বৈত নাগরিকত্ব সহ বিভিন্ন কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 723 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা নির্বাচন কমিশনে আপিল করেছেন। তীব্র শীতের কারণে মঙ্গলবার সকালে আপিল করা প্রার্থীদের আনাগোনা কিছুটা কম থাকলেও বাড়তে থাকে বেলা বাড়ার সাথে। মনোনয়ন বাতিল করায় ক্ষোভ জানান তারা। সুশৃঙ্খলভাবে আপিলের জন্য অঞ্চলভিত্তিক 10টি বুথ বসানো হয়েছে নির্বাচন ভবনে। আবেদন করা যাবে 9 জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত। এরপর 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল নিষ্পত্তির কাজ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 3406টি মনোনয়নপত্র তোলা হয়েছিল, আর জমা দেন 2568 জন। এর মধ্যে বৈধ প্রার্থী 1842 জন। নির্বাচন সামনে রেখে সীমান্ত দিয়ে অস্ত্র ও মাদক চোরাচালান রোধে সতর্ক রয়েছে বিজিবি। সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল জোরদার করেছে বিজিবি। সেই সাথে এবারে নির্বাচনে ভোটাররা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তা নিয়ে বিজিবি কাজ করছে। কুমিল্লার 14 গ্রামে আমনগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে রিজিয়ন সদরের উত্তর পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এসব কথা জানান। পরে বিজিবির উদ্যোগে 6 শতাধিক শীতার্ত ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়। পার্শ্ববর্তী দেশ থেকে মাদক ঢুকতে না পারে, সেই মাদকগুলো যারা মানুষও ধরা পড়ে, আমরা কিন্তু তাদের চালান করে দিচ্ছি এবং থানায় মামলা দিচ্ছি। এবং মাদকের ব্যাপারে এবং অস্ত্রের ব্যাপারে এই দুইটা ব্যাপারে আমরা খুবই কনসার্ন থাকি। বিশেষ করে এটা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে।
যশোরের মনিরামপুরের সাংবাদিক রানা প্রতাপ হত্যার ব্যাপারে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ না দেওয়ায় এখনো মামলা হয়নি। এদিকে ময়না তদন্ত সম্পন্ন হয়নি। এদিকে হত্যাকাণ্ডের পর থেকে মনিরামপুর ও কেশবপুর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সোমবার সন্ধ্যা 6:45টার দিকে মোটরসাইকেলে 3 দুর্বৃত্ত এসে রানা প্রতাপকে বরফকল থেকে ডেকে কপালিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনের গলিতে নিয়ে যায়। এরপর খুব কাছ থেকে তার মাথায় গুলি করে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তাকে হত্যার কারণ এখনো জানা যায়নি। পেশাগত বিরোধ, ব্যবসায়িক দ্বন্দ্ব বা অন্য কোনো শত্রুতা আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। জনাকীর্ণ বাজারে একজন সাংবাদিককে প্রকাশ্যে হত্যার ঘটনায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহত রানা প্রতাপ নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। এছাড়া তিনি কাটাখালী মৎস্য আড়ত সমিতির সভাপতি ছিলেন। তোমার ভাইরে এরকম কারা যেন গুলি করে তাই রেখে গেছে। এখন আমি পরে জানলাম যে এরকম, হ্যাঁ, তারপরে ওখানে গেলাম, দেখলাম আর কি যে এরকম রাস্তায় পড়ে আছে আর কি। ময়নাতদন্তের সময় তাকে দেখা গেলো তার মাথায় একাধিক গুলির চিহ্ন রয়েছে এবং গুলিজনিত আঘাত আমরা পেয়েছি। আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম থেকে অন্তত 4,08,00,000 টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বরগুনার একটি এনজিওর বিরুদ্ধে। কেন্দ্রের ভাড়ার একটি টাকাও পরিশোধ করেনি সংস্থাটি। বকেয়া আছে শিক্ষকদের 3 মাসের বেতন। এছাড়া শিক্ষা উপকরণ রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা বাবদ এককালীন বরাদ্দের টাকাও হয়েছে 9/6। রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামে এই এনজিওর অনিয়মের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। বরগুনায় ঝরে পড়া শিশুদের পাঠদানের লক্ষ্যে আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম শুরু হয় 2022 সালে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত 3 বছর মেয়াদী এই প্রকল্পের কাজ পায় স্থানীয় রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন RDF। মাসে 5,000 টাকা বেতনে 420টি কেন্দ্রে একজন করে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। শিক্ষা উপকরণ রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা খরচের জন্য প্রতিটি কেন্দ্রে এককালীন 32,510 টাকা দেওয়া হয়। এছাড়া বার্ষিক খরচ 13,200 এবং মাসিক বাড়ি ভাড়া বাবদ 1,500 টাকা দেওয়ার কথা। বাড়ি মালিকদের অভিযোগ 3 বছরে 1 টাকাও ভাড়া পরিশোধ করেনি এনজিওটি, যা টাকার অঙ্কে 2,26,80,000। শিক্ষকদের 3 মাসের বকেয়া বেতন 63 লাখ। এছাড়া কেন্দ্র ও রক্ষণাবেক্ষণ ব্যয় সহ মোট 4,08,00,000 টাকা আত্মসাতের অভিযোগ RDF এর বিরুদ্ধে। আউট অফ চিলড্রেন এডুকেশনের ঝরে পড়া শিশুদের নিয়ে কাজ করি 2 বছর হয়েছে, কিন্তু আমরা 8 মাস ব্যাপী আমাদের বেতনটা পাচ্ছি না। RDF টাকাগুলো আত্মসাৎ করেছে। সর্বসাকল্যে 420 জন টিচারের একটা আনুমানিক হিসাব করেছি গভর্নমেন্টের ম্যানুয়াল অনুযায়ী, তাতে প্রায় 4 কোটি টাকার উপরে। কোনো বাড়ি ভাড়া পাই নাই, আর হলো যাইয়া সার্ভে টাকা পাই নাই, আর আনুষঙ্গিক যেগুলো আছে সেগুলো কিছুই আমাদের দেয় নাই। এ বিষয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি। কর্মরত শিক্ষকরা তারা যে অভিযোগ করেছে এবং তারা সেই অভিযোগ নিয়ে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে, তারা তৎকালীন জেলা প্রশাসকের কাছে তারা অভিযোগ দায়ের করেছেন, তারা বিভিন্ন জায়গায় আসলে ধর্ণা ধরেছেন, তারা এক সময় সংসদ সদস্যের কাছে গিয়েছেন, কিন্তু আসলে তারা কোনো আসলে প্রতিকার পায়নি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি এনজিও কর্তৃপক্ষ। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তার এই বক্তব্য তাহলে আমার উনি আমার পানিশমেন্ট দিয়েছেন বলেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। সরকারি এবং বেসরকারি যে কোনো দপ্তরের যে কোনো কাজের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেটা তদন্তপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাই হচ্ছে যে আমাদের কাজ। না, এ সংক্রান্ত অভিযোগের আমরা যদি লিখিত কোনো অভিযোগ পাই তাহলে সেটা তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীদের ন্যায্য পাওনা ফিরিয়ে দেওয়ার পাশাপাশি RDF এর দুর্নীতির চিত্র প্রকাশ করার দাবি সচেতন মহলের। DVC নিউজ ডেস্ক। মানিকগঞ্জে ভেজাল খেজুর গুড় তৈরির অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা গোপীনাথপুর এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে খেজুরের রস ছাড়াই গুড় তৈরির প্রমাণ মেলে। গুড় তৈরির বিভিন্ন সরঞ্জাম, চিটাগুড় ও প্রায় 10 কেজি ভেজাল গুড় ধ্বংস করা হয়। ভোক্তা অধিদপ্তর জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভেজাল বিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে।
এই মৌসুমে রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে। তাপমাত্রা নেমে এসেছে 7 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আর্দ্রতা ছিল শতভাগ। মাঝারি শৈত্যপ্রবাহ বইছে রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গায়। পৌষের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজশাহীর জনজীবন। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে রাস্তাঘাট ও প্রকৃতি। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.5 ডিগ্রি সেলসিয়াস। গত 2 দিন সূর্যের দেখা মেলেনি। হিম বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে এ জেলায়। শয্যা সংকটে অনেক রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে দেখা যাচ্ছে। চাপ সামলাতে হিমশিম চিকিৎসক ও নার্সরা। মৃদু শৈত্যপ্রবাহ চলছে পঞ্চগড়ে। সর্বনিম্ন তাপমাত্রা 8.6 ডিগ্রি রেকর্ড করা হয়। এমন অবস্থা হচ্ছে যে ভ্যান চালাতে পারছিনি, হ্যান্ডেল ধরতে পারছিনি, ঘাত প্রচুর কাঁপছে আমাদের। 2 দিন থেকে হিমেল হাওয়া শুরু হয়েছে, প্রচণ্ড শীত। সকাল এবং সন্ধ্যার পর থেকে কুয়াশা নেমে আসছে। ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়ে বিএনপির নেতাকর্মীদের 10 থেকে 12টি বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। গেল রাতে কৃষ্ণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান তিতাসের সমর্থক সেন্টু কাজী, জামাল কাজী, সুমন কাজীর নেতৃত্বে হামলা হয়। 6 নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান শিকদারের বাড়ি সহ 10 থেকে 12 জন বিএনপি নেতাকর্মীর বাড়িতে ভাঙচুরের পর চলে লুটপাট। ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা কিছুদিন আগেই আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেয়। এরপর থেকে ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখাতে শুরু করে। নির্বাচনী হাওয়া উষ্ণতা ছড়াচ্ছে চট্টগ্রামে। 12 ফেব্রুয়ারির অপেক্ষায় নবীন প্রবীণ সব ভোটার। অতীতের ভয় ও শঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের প্রত্যাশা তাদের। তবে দেশের ইতিহাসে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হওয়ায় সচেতনতা কার্যক্রম বৃদ্ধির তাগিদ দিয়েছেন ভোটাররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ উষ্ণতা ছড়িয়েছে চট্টগ্রাম মহানগর ও জেলার 16টি আসনে। প্রার্থীদের পাশাপাশি ভোটারদের মাঝেও আনন্দ উচ্ছ্বাসের কমতি নেই। শতাধিক প্রার্থীর মধ্যে সংসদে নিজেদের প্রতিনিধি বেছে নেবেন 66,16,713 জন ভোটার। নির্বাচনের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে নারীরা, কেননা প্রায় 32 লাখই নারী ভোটার। ভয় ও সহিংসতা মুক্ত পরিবেশ নিশ্চিতের দাবি তাদের। এত মানুষের প্রাণের বিনিময়ে যেহেতু দেশটা এখন নতুনভাবে সাজানো হয়েছে, আমরা যেন একটা সুস্থ, স্বাভাবিক, সুন্দর একটা পরিবেশ পাই ভোট দেওয়ার জন্য। আমরা বাইরে বেরোতে পারি না, ওই দিন মা বাবাও অ্যালাউ করে না যে বাইরে ঝামেলা হতে পারে, এটা চিন্তা করে আমি চাইবো এরকম কোনো রকম ভয় যাতে আমাদেরকে এবার কাবু করতে না পারে। এবারের নির্বাচনে 2টি করে ভোট দিতে হবে ভোটারদের। গোলাপি রঙের ব্যালটে গণভোট আর সাদা রঙের ব্যালটে জাতীয় সংসদ নির্বাচনের ভোট। 3,04,000 নতুন ভোটারের পাশাপাশি অনেকের কাছেই যা নতুন অভিজ্ঞতা। সাধারণ মানুষের মধ্যে এখনো গণভোটের ব্যাপারে ওই অর্থে যে অর্থে উৎসাহ উদ্দীপনা হওয়া দরকার সেটি এখনো দেখতে পাচ্ছি না। এই যে গণভোটটা, এই বিষয়ে তেমন কিছুই জানে নির্বাচন কমিশন বা এসব ব্যাপারে জড়িত তাদের উচিত আরও ভালোভাবে মানুষকে জানানো। নতুন প্রজন্মের পাশাপাশি ভোটের প্রতি আগ্রহ প্রবীণদেরও। সামনে যেহেতু 2টা ভোট হবে, আমরা 2টা ভোট দেওয়ার জন্য খুব মুখিয়ে আছি, অধিক আগ্রহের সাথে অপেক্ষা করতেছে ভোট দেওয়ার জন্য। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী আমেজ। পরিবর্তিত পরিস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিতের দাবি ভোটারদের। ডিবিসি নিউজ ডেস্ক। থানা থেকে লুট হওয়া 15% অস্ত্র ও 30% গুলি এখনও উদ্ধার হয়নি। এগুলো উদ্ধারে অভিযান চলছে। অস্ত্র উদ্ধার করতে পারলে মানুষের মধ্যে আস্থা ফিরবে। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেলের বৈঠকে এসব কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচনে কোনো দল বা গোষ্ঠী অপকর্ম করে যেন পার পেতে না পারে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে দৃঢ় থাকারও আহ্বান জানান তিনি। আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের স্বচ্ছতা, নিরপেক্ষতা, স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়ে সানাউল্লাহ বলেন, কোনো কাজে পক্ষপাতিত্ব করা যাবে না। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি নির্বাচন অনুষ্ঠানের সাথে যারা সম্পর্কিত আছেন তারাও যদি কোনো ধরনের ভায়োলেশনে লিপ্ত থাকেন সেটাও ইনকোয়ারি করে দেখবে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাজগুলো অনেকটা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মতোই, তারা মোবাইল কোর্ট পরিচালনা করতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে বিচার কার্য করতে পারবেন।
আওয়ামী লীগ সব সময় গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করেছে। পরিণতিতে ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী শক্তির পতন ঘটে। দুপুরে কক্সবাজারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করলেও তা বিলুপ্ত করে শেখ হাসিনা 16 বছর ধরে দেশে একনায়কতন্ত্র শাসন চালু রাখে। এই শক্তি কখনোই বাংলাদেশে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে সম্মান করেনি। মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে তারা এদেশের মানুষের রাজনৈতিক ও নাগরিক অধিকার হরণ করেছে। মুখে গণতন্ত্রের কথা বললেও তারা এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, রাজনৈতিক অধিকার হরণ করেছে, এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত দিয়েছে, আলম সমাজের উপরে নির্যাতন করেছে। এরা ইসলাম বিদ্বেষী সরকার ছিল। এই ফেসিবাদী আওয়ামী লীগ আলেম বিদ্বেষী সরকার ছিল এবং ইসলাম বিদ্বেষী সরকার ছিল। চট্টগ্রামের রাঙ্গুনিয়া নিখোঁজের একদিন পর স্কুল ছাত্র শাহেদের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলা পারুয়া ইউনিয়নের হাজারি বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। গতকাল থেকে নিখোঁজ ছিলেন শাহেদ। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রাতে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। স্থানীয়রা সকালে গলা কাটা অবস্থায় শাহেদের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরিবারের লোকজন এসে শাহেদ ইসলামের মরদেহ শনাক্ত করে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। শাহেদ পারুয়া শাহাবদীনগর উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীর ছাত্র। বঙ্গোপসাগরে তলদেশে প্লাস্টিকের অস্তিত্ব ও জেলিফিশের অস্বাভাবিক আধিক্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিত করতে গুরুত্বারোপ করেছেন তিনি। সকালে সামুদ্রিক মৎস্য সম্পদ ও ইকোসিস্টেমের উপর পরিচালিত জরিপ এবং গবেষণা প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে। গত বছরের 21শে অগস্ট থেকে 21শে সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপ চালানো হয়। 8 দেশের 25 জন বিজ্ঞানী এই জরিপ পরিচালনা করেন, যার মধ্যে 13 জন বাংলাদেশের। অধ্যাপক সাইয়েদুর রহমান গবেষণা সংক্রান্ত তথ্য উপাত্ত তুলে ধরে জানান, সাগরে 2000 মিটার গভীরতায়ও প্লাস্টিক পাওয়া গেছে, যা গভীর উদ্বেগের। 2018 সালের গবেষণার তুলনায় দেখা গেছে গভীর সমুদ্রে বড় মাছের সংখ্যা কমে যাচ্ছে এবং স্বল্প গভীরতায়ও মাছের পরিমাণ আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। তবে নতুন 65 প্রজাতির জলজ প্রাণীর অস্তিত্ব মিলেছে এই গবেষণায়। বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সের অধ্যাপক সাইয়েদুর রহমান চৌধুরী গবেষণা উপাত্ত তুলে ধরেন। চট্টগ্রামের লোহাগাড়ায় প্রায় 1 কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি পাকা সেতু 2.5 বছর ধরে পড়ে আছে অচল অবস্থায়। সড়কের সঙ্গে সংযোগ না থাকায় কোনো কাজেই আসছে না সেতুটি। এতে ভোগান্তিতে স্থানীয়রা। 2 বছরেও সেতুটি চালুতে কার্যকর পদক্ষেপ নেই প্রশাসনের। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় জামছড়ি খালের উপর এই সেতুটি তৈরিতে ব্যয় হয়েছে 99,61,000 টাকা। 2 বছর আগেই সেতুর কাজ শেষ হলেও নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। সংযোগ সড়ক না থাকায় সেতুটি এখন ব্যবহার অযোগ্য। চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের। তাই দ্রুত সেতুটি চালুর দাবি এলাকাবাসীর। যাতায়াতের পথ মনে করেন এই থাকলেও আর না থাকার মতো আমরা যাতায়াতের পথে যে কষ্ট পাচ্ছি। চিকিৎসার জন্য নিয়ে যেতে হচ্ছে, রাস্তা ভাঙা থাকার কারণে অনেকেরও মৃত্যু হচ্ছে। চলাফেরার জন্য ছাত্রছাত্রী এবং কৃষক শ্রমিক জনতা অনেক কষ্ট হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সংযোগ সড়ক নির্মাণের কথা জানালেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আমি আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যেই এটির সুফল স্থানীয় জনগণ ভোগ করবে এবং দ্রুত সময়ের মধ্যে আমরা এই কাজটি শেষ করে দিতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। 2021-22 অর্থ বছরে 50 ফুট দৈর্ঘ্য ও 18 ফুট প্রস্থের সেতুটি নির্মাণের অনুমোদন দেওয়া হয়। নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান কাশেম ব্রাদার্স। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। শীতের হাওয়ায় পাহাড়ি জেলার রাঙামাটিতে বাড়ছে অসুখ বিসুখ। বেশি আক্রান্ত হচ্ছেন বয়স্ক আর শিশুরা। হাসপাতালে বাড়ছে ভিড়। শীত তীব্র হলে এই চাপ আরও বাড়বে বলে মনে করেন হাসপাতালের আবাসিক চিকিৎসক। শীতকালের আরেক মাস মাঘ এখনো অনেকটা দূরে। এরই মধ্যে রাঙামাটির হাসপাতালে ভিড় বাড়ছে শীতের অসুখে আক্রান্তদের। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক। আর দুর্গম এলাকা হওয়ায় রোগীদের ভোগান্তি বাড়ে যেন কয়েক গুণ। বুকের মধ্যে ব্যথা, খুব অসুস্থ,
পেটে ব্যথা এই হাং টাং বহু কবার মতন না মাথা ধরে জ্বর হয় তারপর বই ফিরে ব্যথা বইয়ের মধ্যে ব্যথা বুকের ব্যথা তারপরে এই শ্বাসকষ্ট হাড়ের কষ্ট ডায়রিয়া শ্বাসকষ্ট অ্যাজমার পাশাপাশি হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে জেলায়। বাড়তি চাপের কথা জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। শিশু ওয়ার্ডে রোটাভাইরাল ডায়রিয়া বা উইন্টার ডায়রিয়া বলে আমরা এটাকে, আর ব্রঙ্কিওলাইটিসের রোগী বেড়ে গেছে। তবে সামনে যদি শীতের প্রকোপ বাড়ে তাহলে রোগীর সংখ্যা বাড়তে পারে, সেজন্য স্বাস্থ্য বিভাগ প্রস্তুত আছে। শীতের মধ্যে সতর্ক থাকার পাশাপাশি শিশু ও বয়স্কদের জন্য একটু বাড়তি যত্নের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। নানা অভিযোগের ভিত্তিতে রাঙামাটি জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে সংস্থাটির একটি দল হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে। পর্যবেক্ষণ করা হয় চিকিৎসক ও স্টাফদের উপস্থিতি সহ সার্বিক সেবার মান। একই সঙ্গে হাসপাতালে ওষুধের মজুদ, রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান ও ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমে কোনো অনিয়ম রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে অভিযোগ ও মতামত সংগ্রহ করেন দুদকের কর্মকর্তারা। অভিযানে সংগৃহীত তথ্য ও পর্যবেক্ষণের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রস্তুত করা হবে। অনিয়মের প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাঙামাটি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ ও অভিযুক্তদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। এতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। আন্দোলনকারীদের অভিযোগ, কিছু ছাত্রী পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পরও পাশ করিয়ে দেওয়ার দাবি জানায়। তাদের অসত্য নানান অভিযোগ শিক্ষকদের মানসিকভাবে আহত করেছে। দ্রুত নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দোষীদের শাস্তি এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতের ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। খাগড়াছড়িতে নিরাপদ ফসল ও সমন্বিত পোকা দমন ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। সকালে জেলা সদরের কমলছড়ি পাইলট পাড়া পিবিএম আবাসিক উচ্চ বিদ্যালয় হলরুমে 40 জন কৃষককে এই প্রশিক্ষণ দেওয়া হয়। কৃষকরা কিভাবে ফসল ফলাবেন এবং ধান রোপণের পর থেকে কিভাবে ক্ষতিকর পোকা দমন ও উপকারী পোকামাকড় সংরক্ষণ করা যায় সে বিষয়ে আলোচনা হয়। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন।